আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। শান্তা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানীতে বিএনপির স্মরণকালের সবচেয়ে বড় র্যালি, দেশে বিদেশে স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। আদালত চাইলে শেখ হাসিনাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে ভারতের প্রতি আহ্বান জামায়াত আমিরের। যুদ্ধ অপরাধীদের তালিকা নিয়ে প্রশ্ন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গুরুতর অসুস্থ, চিকিৎসায় 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে বিএনপির র্যালি উদ্বোধন করতে গিয়ে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। সেজন্য ডক্টর ইউনূস সরকারকেও জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। মনিরুজ্জামানের ক্যামেরায় রিপোর্ট মইনুল হাসানের। গণ আন্দোলনে স্বৈরশাসন মুক্ত বাংলাদেশে দীর্ঘদিন পর মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশে বিএনপির কর্মসূচি। তাই রং বেরঙের ব্যানার, প্ল্যাকার্ড, নানা সাজে বাড়তি উচ্ছ্বাস ছিল বিএনপির র্যালিতে। নেতাকর্মীদের বাঁধভাঙা উপস্থিতি রাজধানী ঢাকার রাজনৈতিক ইতিহাসে অন্যতম বৃহৎ দীর্ঘ র্যালির কাতারে জায়গা করে দিয়েছে 7 নভেম্বরের কর্মসূচিকে। ক্যামেরার লেন্সের ব্যাপ্তি যত দূর গেছে, ধরা পড়েছে জনস্রোত। বাদ জুম্মা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালির উদ্বোধন করতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 1975 সালের 7 নভেম্বর কেন প্রায় 50 বছর পরও প্রাসঙ্গিক সেই যুক্তি তুলে ধরেন। 1975 সালের 7 নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু মিত্র চেনার দিন, আর 24 সালের 5 আগস্ট বাংলাদেশের শত্রু চিহ্নিত করার দিন। বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না। লাখো জনতার আজকের এই মিছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত অসংখ্য ছাত্র জনতা এবং হাজারো শহীদের স্বপ্নে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় মিছিল। ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি অভিযোগ করেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করে দিতে চাইছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগীরা। পলাতক স্বৈরাচারের দোসররা দেশে বিদেশে শাসনে প্রশাসনে এখনো সক্রিয়। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে নিজেদেরকে সতর্ক করতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে, এটি আজ জনগণের চাওয়া। আবারও দ্রুত জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশে যাতে আর কখনোই ফ্যাসিবাদ স্বৈরাচার ফিরে আসতে না পারে, এই জন্য প্রতিটি নাগরিক সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার সক্ষমতা অর্জন জরুরি। জনপ্রতিনিধি হতে ইচ্ছুক ব্যক্তিদেরকে জনগণের ভোটের প্রতি মুখাপেক্ষী করা না যাবে ততক্ষণ পর্যন্ত জনগণ গণতন্ত্রের সুফল পাবে না। এমনকি স্বৈরাচার বা ফ্যাসিবাদ মুক্ত পরিবেশেও স্বল্প আয়ের মানুষকে বাজার সিন্ডিকেটের অভিশাপ থেকে মুক্ত করা অসম্ভব হয়ে পড়বে যদি না মানুষের ভোটের সরাসরি অধিকার আমরা নিশ্চিত করতে না পারি। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মৎস্য ভবন ঘুরে শাহবাগের দিকে যাত্রা করে র্যালি। সিনিয়র নেতাদের অনেকে পায়ে হেঁটে, আবার কেউ কেউ খোলা ট্রাকে করে সঙ্গী হন নেতাকর্মীদের। বিএনপি নেতাকর্মীরা বলছেন, সংস্কার ও নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি কালক্ষেপণ করবে, তত পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগীরা সে সুযোগ নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে। তাই দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানালেন বিএনপি নেতাকর্মীরা। মিছিল বাংলা মোটর হয়ে কাউরান বাজারে পৌঁছায় সন্ধ্যার দিকে। ক্লান্ত নেতাকর্মীদের মিছিল প্রায় 6 কিলোমিটার পথ পেরিয়ে মানিক মিয়া এভিনিউতে পৌঁছলে
সমাপ্তি ঘোষণা করা হয় কর্মসূচির। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ঐতিহাসিক র্যালিতে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা। দীর্ঘ 17 বছর পর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই র্যালিতে অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় ছুটে আসেন হাজার হাজার মানুষ। বিপুল এই জনসমর্থন নতুন করে বিএনপিকে আশার আলো দেখাচ্ছে বলে জানান দলের শীর্ষ নেতারা। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির, ছবি তুলেছেন এহসানুল গনির স্বজন। আনন্দ উল্লাসে মেতেছে বিএনপির তৃণমূল পর্যায়ের এই নেতাকর্মীরা। নিজের দলের এই মানুষগুলোকে এভাবে একসাথে দেখা যে তাদের কাছে 17টি বছর ধরে ছিল আকাশ ছুঁয়ে দেখবার মতো। এখন তাদের উচ্ছ্বাসই বলে দেয় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর তারা কতটা মুক্ত। এখন মনে হয় যে বাংলাদেশে একটি স্বাধীন দেশে একটা স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছে, তার আদর্শকে লালন করছে বলেই তারা আজকে এখানে সমবেত হয়েছে। বৃহস্পতিবার ব্যস্ত দিন দেখে একদিন পর শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই শোভাযাত্রার ডাক দেয় বিএনপি, যেখানে অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টন বিএনপির কার্যালয়ের দিকে গন্তব্য সবার। নেতাকর্মীদের স্রোত গিয়ে ঠেকে মতিঝিল, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়ের আশেপাশে। আমরা আবার চাই জাতীয়ভাবে 7ই নভেম্বরকে পালন করব এবং এই সরকারি স্বীকৃতি হিসেবে ছুটির দিন হিসেবে এটাকে ঘোষণা করা হবে। বিএনপি তো সবচেয়ে বড় দল, বৃহৎ দল, জনপ্রিয় দল, তারই বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই র্যালি। আগামী দিনে যদি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয়, সেই সরকারের প্রধান হিসেবে দেশের মানুষ তারেক রহমানকে দেখতে চায়। এই সরকার যথাশীঘ্র সম্ভব একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে মানুষ জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এই উচ্ছ্বাস, এই একতা বাংলাদেশকে ধ্বংস করার যে কোনো প্রচেষ্টাকে নস্যাৎ করবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতন্ত্র ছাড়া অন্য কোনো কিছু চলবে না বাংলাদেশে। হাসিনা পলাইছে, তাই না? এই হাসিনা পালিয়ে গেছে বন্ধুগণ, কিন্তু হাসিনা পালালো, তার দোসররা এখনো অনেকেই এখানে আছে, তারা শক্তি মেরে বসে আছে, তাই আবার বাংলাদেশকে আক্রমণ করবে। এই জন্য আজকের এই 7ই নভেম্বরের এই র্যালির প্রধান আহ্বান হচ্ছে যে আমরা সবাই অত্যন্ত সজাগ সচেতন থেকে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা যে কোনো প্রচেষ্টা যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় তাকে আমরা নস্যাৎ করে দেবো। এই র্যালিতে ঢল নামে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। নয়াপল্টন থেকে শুরু করে শাহবাগ, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয় বর্ণাঢ্য এই র্যালি। দীর্ঘ 17 বছর নানান ধরনের জুলুম নির্যাতনের পর বিএনপির ইতিহাসে এক বিশাল র্যালি দেখল দলটি। সারা দেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আগমনে রাজধানী ঢাকায় নতুন করে তাদের জনপ্রিয়তাও দেখল নগরবাসী, যাকে দ্রুত সময়ে নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখার কৌশল হিসেবেও দেখছেন কেউ কেউ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আদালত যখন চাইবে শেখ হাসিনাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নীলফামারী পৌরসভা মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে এই আহ্বান জানান তিনি। তার দাবি, 1972 সালে শেখ মুজিবুর রহমান যুদ্ধ অপরাধীদের যে তালিকা করেছিলেন সেখানে বর্তমান বাংলাদেশের কোনো নাগরিকের নাম ছিল না। সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মমতাজ উদ্দিন ও নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আওয়ামী লীগ বিদায় নিল, প্রধানমন্ত্রী যদিও বলেছিলেন তিনি পালাবেন না, তিনিও চলে গেলেন। তিনি তার প্রিয় দেশে আশ্রয় নিলেন। আমরা আমাদের প্রতিবেশীকে অনুরোধ করব, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, 150-র অধিক মামলা। তার বিরুদ্ধে খুনের মামলা আছে, গুমের মামলা আছে, অনেক মামলা তার বিরুদ্ধে আছে। আমাদের বিচারালয় যখন তাকে চাইবে, মেহেরবানি করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আপনারা তাকে তুলে দেবেন।
গুরুতর অসুস্থ হওয়ায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অধ্যাপক ডাক্তার শামীম আহমেদের নেতৃত্বে 4 সদস্যের একটি মেডিকেল বোর্ড আজ তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণ করবেন বলে জানা গেছে। বিএসএমএমইউ পরিচালক হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। গত 17 বছর কারাগারে বন্দী বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর শ্বাসকষ্ট, জটিল কিডনির সমস্যা ও মেরুদণ্ডে ব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। চলচ্চিত্রের স্বর্ণালী দিনকে ফিরিয়ে এনে দর্শকদের হলমুখী করতে বদলে যাচ্ছে যশোরের ঐতিহ্যবাহী সিনেমা হল মনিহার। সিঙ্গেল স্ক্রিন হলকে বদলে ফেলে এখন নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক সিনেপ্লেক্স। জেলা শহরগুলোতে সিনেপ্লেক্স গড়ে উঠলে দর্শক আবার প্রেক্ষাগৃহে ফিরবে বলে মনে করেন সাংস্কৃতিক কর্মীরা। এই নভেম্বরে সিনেপ্লেক্সটির উদ্বোধন হবে বলে জানান হল কর্তৃপক্ষ। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে পরাগ আরমানের রিপোর্ট। 1983 সালের 8 ডিসেম্বর যশোর উদ্বোধন করা হয় মনিহার সিনেমা হল। দৃষ্টিনন্দন এই সিনেমা হলটি নির্মাণ করেন প্রয়াত সিরাজুল ইসলাম। সুন্দর প্রেক্ষাগৃহ হিসেবে সারা দেশেই খ্যাতি ছড়িয়ে পড়ে এই সিনেমা হলের। সারা দেশের চলচ্চিত্র প্রেমী মানুষ একবারের জন্য হলেও সিনেমা দেখতে আসতেন এখানে। ভালো চলচ্চিত্রের অভাবে সারা দেশেই একে একে বন্ধ হয়ে যেতে থাকে সিনেমা হল। এই মন্দার মাঝেও মনিহার সিনেমা হল তাদের কার্যক্রম চালু রাখে। পুরনো আদল বদলে ফেলে মাল্টিপ্লেক্স সিনেমা হল হিসেবে গড়ে তোলা হচ্ছে একে। মনিহার সিনেমা হলটা নতুন আঙ্গিকে আসার কারণে আমাদের এই আশাটা আমাদের পূরণ হবে এবং দর্শকরা হলমুখী হবে। সুন্দর পরিবেশে যাতে আবার সেই পুরনো দিনগুলো ফিরে আসে। মনিহার কর্তৃপক্ষ এই যশোরের মতো জায়গায় সেই স্বাদটা আমাদের গ্রহণের সুযোগ করে দিয়েছে। সিনেপ্লেক্স চালু হলে ভালো পরিবেশের কারণে মানুষ হলমুখী হবে বলে মনে করেন সাংস্কৃতিক কর্মীরা। সিনেমাপ্লেক্স যদি সফল হয় তাহলে এই দৃষ্টান্ত অনুসরণ করে অন্যান্য সিনেমা মালিকরাও তাদের বন্ধ সিনেমা হলগুলো আবার চালু করবে। মনিহারের কর্মচারীরাও সুদিনের প্রতীক্ষায়। তাদের আশা সিনেপ্লেক্স দর্শকদের হলমুখী করবে। সিনেপ্লেক্সটা চালু হলে আমরা হয়তো আবার একটু কাজের সুযোগ পাবো, আমরা একটু নড়ে চড়ে বসতে পারবো বলে আমাদের বিশ্বাস। ঐতিহ্যবাহী মনিহার সিনেমা হলের দোতলায় নির্মাণ করা হচ্ছে এই অত্যাধুনিক সিনেপ্লেক্সটি। থাকছে অত্যাধুনিক সিলভার স্ক্রিন, সাউন্ড সিস্টেম, 2D 3D সিনেমা হল সহ সকল ধরনের সিনেমা দেখার ব্যবস্থা। এটা যদি দর্শকরা সাদরে গ্রহণ করে, পরবর্তীতে আমরা মনিহার সিনেমা হলের অভ্যন্তরে আরো 2টো সিনেপ্লেক্স করব। বর্তমানে ওটিটির যুগে হলে এসে সিনেমা দেখা হারিয়ে যেতে বসেছে। একমাত্র হলের উন্নত পরিবেশ ও ভালো চলচ্চিত্রই পারে দর্শকদের হলমুখী করতে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। সিরিজে সমতায় ফেরার মিশনে আজ দ্বিতীয় ওয়ানডেতে শারজায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সব বিভাগেই নিজেদের সেরাটা দিতে হবে বলে জানালেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, এক ম্যাচ হারাতে বাংলাদেশের সব অর্জন শেষ হয়ে যায়নি। বিকেল 4টায় মুখোমুখি হবে দুদল। রিপোর্ট এস এম আশরাফের। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ পরাজয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ঘরের মাঠে ধরাশায়ী হয় নাজমুল হোসেন শান্তর দল। এরপর 5 মাস পর ওয়ানডে খেলতে নেমে আফগানিস্তানের বিপক্ষে উড়ে যায় টাইগাররা। এই দলের বিপক্ষেই জুনে টি-20 বিশ্বকাপে সবশেষ সাক্ষাতে হার মানে মুশফিক রিয়াদরা। প্রশ্নটা তাই উঠছে, স্নায়ুর পরীক্ষাতেই বাংলাদেশ হেরে যাচ্ছে কিনা। আফটার লং টাইম আমরা ওডিআই খেলেছি, আপনি দেখেন যে 7-8 মাস আগে আমরা খেলেছি। সো একটু সবার ভিতরে ওই জিনিসটাও একটু কাজ করছিল যে অনেকদিন পর আমরা ওডিআইতে খেলছি, আমরা প্রিপারেশনটা ওইভাবে নিচ্ছি। সো আশা করি যে যেহেতু অনেকদিন পর খেলেছি এই মাঠে একটা আইডিয়া হয়েছে, আর সবাই ভালো মোমেন্টাম কিভাবে নিতে হবে সেটা আমরা প্র্যাকটিস করছি। দলকে ভোগাচ্ছে ব্যাটারদের ব্যর্থতা। এবার আঙুলের ইনজুরিতে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মুশফিকুর রহিম। লিটন দাস আগে থেকেই নেই অসুস্থ থাকায় সবকিছু মিলেই কিছুটা অস্বস্তিতে টাইগাররা। এটা তো অবশ্যই আমাদের জন্য একটা দুঃখজনক যে মুশফিক ভাই ইনজুরি হয়েছে।
এবং মুশফিক ভাই টিমের ভিতর কত ইম্পর্টেন্ট পার্সন সেটা আমরা সবাই জানি, কারণ সে যেভাবে ক্রিকেট খেলে এবং দেশকে সার্ভিস দিয়ে গেছে এটা অসাধারণ ছিল। মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, 17 সাক্ষাতে তাসকিনদের জয় 10টিতে, আফগানরা জিতেছে 7 ম্যাচে। এস এম আশরাফ, এটিএন বাংলা। সঞ্জু স্যামসনের সেঞ্চুরিতে প্রথম টি-20তে দক্ষিণ আফ্রিকাকে 61 রানে হারিয়ে 4 ম্যাচের সিরিজে এগিয়ে গেল ভারত। ডারবানে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র 24 রানেই উইকেট হারায় ভারত। পরের ব্যাটসম্যানদের দৃঢ়তায় 8 উইকেটে 202 রান সংগ্রহ করে তারা। 50 বলে 10 ছক্কা ও 7-4 দলের পক্ষে সর্বোচ্চ 107 রান করেন ম্যাচ সেরা সঞ্জু স্যামসন। ভারত ও দক্ষিণ আফ্রিকার টি-20তে এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড এটি। জবাবে ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিংয়ে 141 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণুই 3টি করে উইকেট তুলে নেন। রোববার দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে দুধ। সাদিও মানের দেয়া একমাত্র গোলে আল রিয়াদকে হারিয়ে সৌদি প্রো লিগে পয়েন্ট টেবিলের 3য় স্থানে উঠে এল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। রিয়াদের প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে খেলার শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রাখে আল নাসর, কিন্তু রিয়াদের গোলকিপার তাদেরকে সফল হতে দেননি। খেলার 41 মিনিটে আব্দুর রহমানের কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন সাদিও মানে। শেষ পর্যন্ত 1 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর। এতে 10 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 3য় স্থানে এখন ক্রিস্টিয়ানো রোনালদোর দল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। রাজধানীতে বিএনপির স্মরণকালের সবচেয়ে বড় র্যালি, দেশে বিদেশে স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। আদালত চাইলে শেখ হাসিনাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে ভারতের প্রতি আহ্বান জামায়াত আমিরের। যুদ্ধ অপরাধীদের তালিকা নিয়ে প্রশ্ন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গুরুতর অসুস্থ, চিকিৎসায় 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।